শিয়ালদা আদালত বলছে আরজি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয় এবং সেই জন্য মৃত্যু কারাদণ্ড সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি বা মৃত্যুদণ্ড নয়। তো এই রায়ের পর থেকে একের পর এক প্রশ্ন বিভিন্ন মহলে আসছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা তা হলো যে একজনই সঞ্জয় রায় একাই ছিল, আর কেউ ছিল না সেখানে। আরও বেশ কিছু প্রশ্ন আসছে। গত কয়েকদিন ধরে আমরা চেষ্টা করছি সেই সব প্রশ্নের উত্তর খোঁজার যে প্রশ্নগুলো সবার মুখে মুখে ভাসছে, যে প্রশ্নগুলো ঘটনার পর দিন থেকেই আসছে। সপ্তর্ষি সোম আমার সঙ্গে রয়েছেন। সপ্তর্ষি, সেই এক প্রশ্ন যে প্রশ্ন প্রথম দিন থেকে উঠছিল সেই প্রশ্ন আবার আমি করব যে ঘটনা ঘটার পর ঠিক একদিনের মাথায় সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো। তারপর সিবিআই এতদিন ধরে তদন্ত চালানোর পরেও জানানো হলো একজনই সঞ্জয় রায়। কিভাবে এটা প্রমাণিত হচ্ছে শুধু সঞ্জয় রায় একাই? দেখো, প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে এই ঘটনায় আমরা দেখেছি যে যখনই এই তদন্তভার সিবিআইয়ের দিকে গেল এবং বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বলা শুরু করলেন যে এই ঘটনার পিছনে অনেকে আছেন। এই যে বিভিন্ন মানুষ বলছেন অনেকে আছেন, তার প্রমাণ কি আছে? আমার মনে হচ্ছে বা তোমার মনে হচ্ছে বা কোনো সাধারণ মানুষের মনে হওয়া দিয়ে যায় আসে না, তথ্য প্রমাণ দিতে হবে। তথ্য প্রমাণের প্রথম অংশ সেটা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা গেল যে সঞ্জয় ওখানে ঢুকছে ওই রাতে যে টাইমে। পোস্টমর্টেম রিপোর্টে একজনের মৃত্যুর তথ্য জানা গেল, অর্থাৎ নির্যাতিতার মৃত্যুর তথ্য জানা গেল এবং সেই টাইমের মধ্যে সঞ্জয় ওখানে ঢুকছে এবং বেরোচ্ছে, দুটো প্রমাণ পাওয়া গেল। 2, মোবাইল টাওয়ার লোকেশন দেখা যাচ্ছে ওখানে তার রয়েছে। 3, সঞ্জয়ের সঙ্গে যে একটা হেডফোন ছিল সেই হেডফোনটা মিসিং ছিল, সেটা ওখানে ঘটনাস্থলে পাওয়া গেল। 4, এর সঙ্গে যে বক্তব্য অর্থাৎ তার যে সহযোগীরা যারা ছিল সেই সহযোগীদের বক্তব্য, মানে সঞ্জয়ের সহযোগী বলতে সকাল থেকে যাদের সঙ্গে ঘুরেছে, এই তাদের সঙ্গে কোথায় কোথায় গিয়েছে সঞ্জয়, তাদের সঙ্গে মিশেছে, সে দুবার ক্রস কোয়ার্টারে গিয়েছে, সেখানে মদ খেয়েছে এবং তারপর ফেরত এসছে, তাকে নামিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে, সেখানে ঢুকেছে এবং যে পেশেন্টকেও দেখতে যাবে বলে গিয়েছিল ওই স্পেসিফিক ওই সেমিনার রুমের আগে যে ওয়ার্ডে, সেখানেও কার কাছে দেখতে গিয়েছিল, কাকে দেখতে গিয়েছিল তার কোনো সদুত্তর দিতে পারেনি। অর্থাৎ সব মিলিয়ে সঞ্জয় যে ওখানে উপস্থিত ছিল এগুলো হচ্ছে টেকনিক্যাল একটা পার্ট, যে পার্ট দিয়ে প্রুভ হয়েছে। এছাড়াও এরপরে থাকে হচ্ছে ফরেন্সিক এক্সামিনেশন এবং অন্যান্য পার্ট, যেখান থেকেও বোঝা যাচ্ছে যে সঞ্জয় ওখানে গিয়েছিল, সেই পার্টটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা তা হলো ধর্ষণ আর খুনের মামলা। ধর্ষণ হয়েছে কিন্তু বীর্য নেই কোথাও, বীর্যের কোনো অস্তিত্ব মেলেনি। এটা কিভাবে সম্ভব? দেখো, এক্ষেত্রে প্রথমে আবার ওই তোমার যে প্রথম প্রশ্ন তার সঙ্গে কিছুটা রিলেটেড আছে। যেমন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা কথা বলতে পারি যে ও একা গিয়েছিল, এটা তো আমি এর আগে বললাম টেকনিক্যালি এটা প্রুভড হলো। এরপর পোস্টমর্টেম এবং ফরেন্সিক এক্সামিনেশনে সেটা প্রমাণ করতে হবে। ওখানে ধস্তাধস্তির চিহ্ন মিলল, ওখানে সমস্ত কিছু। মেয়েটি যে নির্যাতিতা তাকে স্ট্র্যাঙ্গুলেশন করা হয়েছে এবং একই সঙ্গে স্মদারিং করা হয়েছে, অর্থাৎ মুখে চেপে ধরা হয়েছে, গলা টেপা হয়েছে, এটা আগেও বলেছিলাম তোমাকে। এই যে তথ্য প্রমাণগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ মুখের মধ্যে মেয়েটির দাঁতের উপর না একটা সেটিং করার জন্য একটা এখানে আমরা একটা জানি, যারা ডেন্টিস্ট তারা পরান, একটা আংটার মতো পরানো হয়, তার জন্য ওর মুখের ভেতরের দিকে অনেকগুলো আঘাত ছিল, অর্থাৎ চেপে ধরলে এই আঘাতটা সম্ভব। সেই আঘাতগুলো পাওয়া গেল এবং সেখানে যে এই যে আঙুলের স্পট পাওয়া গেল যে তাকে স্ট্র্যাঙ্গুলেশন করা হয়েছে। এরপর যেটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে সোয়াব। যে সোয়াব পাওয়া গিয়েছে মেয়েটির, সেই মেয়েটির বডি থেকে যে সোয়াবটা নেওয়া হয়েছে সেই সোয়াবে অস্তিত্ব পাওয়া গেছে সঞ্জয়, এবং তার ডিএনএ পরীক্ষা করে দেখা গিয়েছে সঞ্জয় হয়েছে, মানে ওই ডিএনএটা সঞ্জয়ের। এবং তারপরে ওখানে একটি চুল পাওয়া গেল, যেটাও পাওয়া গেল সঞ্জয়। কিন্তু তুমি যে মারাত্মকটা প্রশ্ন করেছো যে এইটা কেন হলো, বীর্যটা পাওয়া গেল না কেন, এবং পোস্টমর্টেম রিপোর্ট সিবিআই যখন নিল এই তদন্ত ভার, তখন সিবিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পাওয়ার পরে তারা একটা কাজ করলো। এই যে রিপোর্টটা তুমি দেখছো, এই রিপোর্টটা হচ্ছে সেই রিপোর্টটা যেখানে সিবিআইয়ের অনুরোধে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেলথ ডিপার্টমেন্ট তারা একটা কমিটি তৈরি করে দেয়, যে কমিটির মাথায় এই যে প্রফেসর ডক্টর আদর্শ কুমার, তিনি এটা গোপনে জমা দিয়েছিলেন সুপ্রিম কোর্টে এবং তার সঙ্গে সিবিআই এটা চার্জশিটের সঙ্গেও জমা দিয়েছে। এটার মধ্যে আদর্শ কুমারের সই আছে এবং তার সঙ্গে
প্রত্যেকের সই করা আছে। এই রিপোর্টটার একেবারে যদি শেষ প্রান্তটা আমরা দেখি, যেখানে প্রত্যেকে যারা এখানকার মেম্বার তাদের প্রত্যেকের সই করা রয়েছে। আচ্ছা, এই প্রত্যেকে সই করে এই গোপন এই তথ্যটা নথিটা দিয়েছিল, এবং সেখানে এই যে কারা কারা মেম্বার সেই 11 জনের এখানে নাম ছিল। এবং সেখানে যে রিপোর্টটা করছে সেই রিপোর্টে এখানে বলা হচ্ছে যে ওরা কী পেয়েছে, এবং তার সঙ্গে ওরা বলছে যে টু অ্যাসার্টেন সেক্সুয়াল অ্যাসাল্ট অফ ভিকটিম, মানে প্রত্যেক কজ অফ ডেথ সমস্ত কিছু সম্পর্কে ওরা এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছে। এবং সেই এক্সপার্ট ওপিনিয়ন দিতে গিয়ে তারা বলছে টু অ্যাসার্টেন হোদার দিস ইনসিডেন্ট ক্যান বি কমিটেড বাই এ সিঙ্গেল পারসন। যা যা তথ্য প্রমাণ তো ছিলই। এরপর ফরেন্সিক বলছে কনসিডারিং দ্য স্পেকট্রাম অফ ইঞ্জুরিজ হুইচ আর প্রেজেন্ট ওভার ফেস অ্যান্ড নেক রিজন অ্যান্ড genitalia as well as other associated evidence, the possibility of such injuries having been inflicted by a single person cannot be ruled out. This may be further corroborated by scientific interpretation of various DNA analysis reports by forensic DNA expert and deliberation with the MIMD. মানে এই মেম্বারদের কথা বলা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এরা মনে করছে যেটা উড়িয়ে দেওয়া যায় না, যেটা একজনেরই, এবং তারা ফরেন্সিক সমস্ত কিছু তথ্য প্রমাণ, পিএম রিপোর্ট এবং তার সঙ্গে যে ফটোগ্রাফি সমস্ত যাচ করে এটা বলছে। অর্থাৎ ফরেন্সিক থেকে বলা হচ্ছে হ্যাঁ এটা একজনের হতে পারে। বাকি করবোরেটিভ এভিডেন্স দিয়ে এটা প্রমাণ করা যাচ্ছে যে ওখানে একজন। দ্বিতীয় যেটা খুব ইম্পর্ট্যান্ট, তুমি যে প্রশ্নটা করলে যে বীর্যটা পাওয়া গেল না কেন, সেক্ষেত্রে নাম্বার 8, the reason for non-presence of semen in the vaginal swab smear when there is medical evidence for forceful insertion penetration in her genitalia as mentioned in the postmortem report. খুব গুরুত্বপূর্ণ। এতজন বিশেষজ্ঞ তারা দেখছেন, তারা বলছেন, এবং তাদের এই কথার মধ্যে রয়েছে there can be various reasons for non-presence of semen in the vaginal swab smear after forceful insertion penetration in her genitalia, like non-penetration, any object or a part of the body not being the penis, penetration without ejaculation, penis penetration with use of barriers like condoms. আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো তার মানে এরা কি বলছেন বিশেষজ্ঞরা, যে যখন কোনো এই ধরনের ঘটনা ঘটছে তখন বীর্যের অনুপস্থিতিটা প্রশ্ন তুলতে পারে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই বীর্যের অনুপস্থিতি যখন প্রশ্ন তোলে তখন সেক্ষেত্রে আরও একটা খুব গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। যেমন এই ঘটনার ক্ষেত্রে আমরা যেমন বলছিলাম যে আমরা যখন এই যে এইখানে যেটা লেখা রয়েছে পরিষ্কার, এই লেখাটার মধ্যে রয়েছে, আমরা যদি ফার্দার দেখি যে এই বিশেষজ্ঞরা কী বলছেন। বিশেষজ্ঞরা বলছেন যে এই ঘটনার ক্ষেত্রে কেন পাওয়া গেল না তার উত্তর লুকিয়ে আছে এর মধ্যেই। এর আগে পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে এই নির্যাতিতার ভ্যাজাইনার মধ্যে যে আঘাতটা পাওয়া গিয়েছে ইন্টারজেনিটালিয়া, সেখানে যে আঘাতটা পাওয়া গিয়েছে সেই আঘাতটা এমন কোনো বস্তু দ্বারা যেটা ভোঁতা, অথচ তার সারফেসটা একদম প্লেন স্মুথ। তার মানে স্মুথ সারফেসে এরকম কোনো ভোঁতা অস্ত্র বলতে ওরা কী বলছে বা ভোঁতা জিনিসের আঘাত বলতে ওরা বলতে চাইছে যে পেনিস ইনসারশন করা হয়েছে। ঠিক, কিন্তু সেক্ষেত্রে তাহলে তো সিমেন্ট পাওয়ার কথা, তাহলে সিমেন্ট পাওয়া যাচ্ছে না কেন? তাহলে একটা বড় প্রশ্ন উঠছে, এটাই হচ্ছে ভয়ঙ্কর অতনু, সেটা হচ্ছে যে তাহলে কি সঞ্জয় পরিকল্পিতভাবে সেদিনকে এই কাজটা করার সময় সে কন্ডোম ইউজ করেছিল? এখানে লেখা রয়েছে যে এটা হতে পারে তখনই যখন ইজাকুলেশন ছাড়া সে যদি পেনিট্রেশন করা, কিন্তু যা আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, ভিতরে যে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে সেই আঘাতের চিহ্ন, দুটো আঘাতের চিহ্ন, এবং দুটোই মারাত্মক। একটা 10 o'clock পজিশন, একটা 3 o'clock পজিশন। এই আঘাতটা বলছে হাইমেনে যে আঘাতটা, এই আঘাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে ইজাকুলেশন হয়নি, এটা নাও হতে পারে। জোর করে ফোর্সফুল পেনিট্রেশন যখন হচ্ছে তাহলে কি সে কন্ডোম? তাহলে আরেকটা প্রশ্ন ওঠে খুব গুরুত্বপূর্ণ, যে সঞ্জয় কি তাহলে ইচ্ছাকৃতভাবে এটা পরিকল্পিত এই ঘটনাটা, মানে ও সেনকে খুনের মোটিভ বা রেপের মোটিভ বা এটা কোনোটাই ছিল না, কিন্তু তাহলে ও কি কন্ডোম রেখেছিল কন্ডোম ব্যবহার করার জন্য? এবং সেক্ষেত্রে যে এই ঘটনা সবসময় তো দেখো খুন, ধর্ষণ বা অন্যান্য বিভিন্ন ঘটনা দেখা গিয়েছে মোটিভটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কিন্তু সব ক্রাইমে মোটিভ থাকে না। এই ক্রাইমের ক্ষেত্রে অনেকে বলছেন যে কী কারণে সঞ্জয় গিয়ে এই কাজটা করবে, সঞ্জয় যে সিঙ্গেল বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, একা কেন করেছে? আসলে যখন এই ধরনের লোন উলফরা যারা এই ধরনের একা একা কাজ করে, একা একা ক্রাইম সংগঠিত করে, তার কোনো না যুক্তিগ্রাহ্য কোনো মোটিভ থাকে না। যেমন বিদেশের বহু জায়গায় আমরা দেখেছি স্কুল স্টুডেন্ট
বাবার আর্মসটা নিয়ে এসে, ফায়ার আর্মসটা নিয়ে এসে স্কুলের মধ্যে গুলি চালিয়ে দিল এলোপাথারি। টিচাররা মরলো, সহপাঠীরা মরছে। কোনো একটা রাগ, কোনো একটা ক্ষোভ, কোনো একটা তার মধ্যে আক্রোশ তৈরি হয়েছে, যেখান থেকে তার মধ্যে ক্রিমিনাল ইন্টেনশন তৈরি হয়েছে। সেই ক্রিমিনাল ইন্টেনশনটা খুব মারাত্মক, এবং এই ক্রিমিনাল ইন্টেনশন এমন হতে পারে যে ও পরিকল্পিত। সেদিনকে ও ঘুরছিল বারবার মদ খাওয়া, ক্রস কোয়ার্টারে যাওয়া। এই ক্রস কোয়ার্টারে যাওয়া থেকেই এক্ষেত্রে এই প্রশ্নটা উঠতে পারে যে সেখানেই কি তাহলে ও কন্ডোমটা পেয়েছিল, এবং সেখানেই ওর বন্ধু কিন্তু ক্রস কোয়ার্টারে গিয়েছিল কোনো একজন যে যৌনকর্মী তার সঙ্গে। ও কিন্তু ওখানে বসে মদ খেয়েছে, ও কিন্তু ভিতরে ঢোকেনি। তাহলে ও কি পরিকল্পনাই করেছিল যে এই মানে এভাবে ও ওখানটায় যাবে এবং এখানটায় ও গিয়ে এই ধরনের কাজকর্ম করবে? এবং সেই কারণে ও হাসপাতালে ফিরে এসেছিলো, কিন্তু হাসপাতালে ফিরে আসার পরেও ও বুঝতে পারছে না যে ও কী করবে। ও বারবার বিভিন্ন জায়গায় গিয়েছে, ও হাসপাতালের মধ্যে কিন্তু মুভ করেছে। অর্থাৎ অন্য কোনো জায়গায়, অন্য কোনো পরিস্থিতিতে অন্য কেউ থাকলেও সেটাও করতো। মানে ওর মোটিভ নির্দিষ্টভাবে এই নির্যাতিতা নয়, টার্গেট নির্যাতিতা নয়, কিন্তু ওর যেটা কাজ, মানে অর্থাৎ ও যেভাবে এটা করেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর মধ্যে এই টেন্ডেন্সিটা রয়েছে, এই ইন্টেনশনটা রয়েছে। এবং সম্ভবত বা হয়তো এরপরে তদন্ত আবার নতুন করে হতে পারে বা আরও কিছু হতে পারে, তখন হয়তো পরিষ্কার বোঝা যাবে বা কিছু। কিন্তু এটা একটা মারাত্মক, এই রিপোর্টটা যেটা পাওয়া গিয়েছে, এই রিপোর্টটা প্রকাশ্যে আসেনি। এটা অত্যন্ত গোপনীয় একটা রিপোর্ট ছিল, কিন্তু যেহেতু এখন এই মামলায় যেহেতু অলরেডি রায় হয়ে গেছে, তাই এর গোপনীয়তার আর কোনো ব্যাপার নেই। এবং এক্ষেত্রে কিছু কিছু জায়গায় নামটামও উল্লেখ রয়েছে, তাই আমরা স্পষ্ট করে এটা দেখাচ্ছি না। কিন্তু এই রিপোর্টের মধ্যে যা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এই প্রশ্নটা উঠছে যে তাহলে কি সঞ্জয় পরিকল্পনা করে এসেছিল যে ওখানে ওই হাসপাতালে ওই দিনকে ও যে অবস্থায় যাকে পাবে মানে তাকেই কি রেপ করবে বা মার্ডার করবে, বা ওর মেন্টালিটার সেটাই ছিল? এইটা সাইকোলজিক্যালি আবার এটার ফরেন্সিক করা যায়। সাইকোলজিক্যাল ফরেন্সিক হয়তো এটার ক্ষেত্রে আরও বেশি সুবিধা দেবে বা আরও কিছু তথ্য মাথায় রাখতে হবে। ও কিন্তু লাই ডিটেকশন টেস্টে রাজি হয়নি, ঠিক। ও এই ধরনের ফরেন্সিক যে এক্সামিনেশন সেগুলোয় রাজি হয়নি। এই রাজি না হওয়ার বিরুদ্ধে গেছে, কিন্তু সেক্ষেত্রে ওই টেস্টগুলো হলে পরে হয়তো আরও বেশি ব্যাপারে তথ্য পাওয়া যেত, এবং সেক্ষেত্রে আরজি করের এই ঘটনায় নতুন রহস্যের দিক উন্মোচিত হতো, যেখানে স্পষ্ট করে বলা যায় যে সঞ্জয় রায় হয়তো সেদিনকে পরিকল্পনা মাফিক এই কাজটা ঘটিয়েছে। সপ্তর্ষি, এখানে আমি জানি না, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা আমার মাথায় এখন আসছে, যে অপরাধ মনস্তত্ত্ব নিয়ে যারা কাজ করেন তারা বোধহয় সবচেয়ে ভালো বলতে পারবেন যে এতদিন পর্যন্ত যে ভাবনা চিন্তা মানুষের মাথায় ছিল যে আকস্মিকতা, ঘটনার আকস্মিকতা যেটা হয়েছে সেটা জাস্ট ঘটেছে, পরিকল্পনা করে ধর্ষণ নয়, ঘটনাটা ঘটেছে। মানে কতটা পরিকল্পনা থাকলে এবং একজনের মধ্যে অপরাধ মনস্কতা কতটা কাজ করলে তবে সে ধর্ষণ করার আগে কন্ডোম ব্যবহার করার কথা ভাবে এবং কন্ডোম ব্যবহার করে। দেখো, সঞ্জয়ের কথা যদি বলো, সঞ্জয়ের মধ্যে আমরা সেই জিনিসটা দেখেছি। সঞ্জয়ের অপরাধ মনস্তত্ত্বের কথা যদি তুমি বলো, তাহলে এই ধরনের অপরাধ মনস্তত্ত্ব বা লোন উলফের কথা যেটা আমি বলছি, দেখো সঞ্জয় প্রথম বিয়ে করলো, বিয়েটা 2 মাসের মধ্যে তার যাকে বিয়ে করলো সে চলে গেল। পরে আরেকটা বিয়ে করলো, সে কিছুদিনের মধ্যে আবার চলে গেল। তারপর একজন বিয়ে করলো, সে পরে ক্যান্সারে মারা গেল। এরপর ও বিভিন্ন মহিলার সঙ্গে ও সংস্পর্শ রাখতো। এমন একজনকে ও সেদিনকে ফোন করেছিল যার টালা এলাকায় বাড়ি, একজন মহিলা। তিনি বিরক্তি, তার একজন রিলেটিভ ভর্তি ছিলেন, এবং তিনি বিরক্তি প্রকাশ করে তিনি ফোনটা ধরেননি বা ফোন কেটে দিয়েছেন বা সম্পর্ক রাখতে চান না। সঞ্জয় জোর জবরদস্তি তাকে করছিল। এবং বারবার এই যে ক্রস কোয়ার্টারে যাওয়া, এটাও একটা মনস্তত্ত্ব প্রমাণ করে। পরিবারের সঙ্গে, মায়ের সঙ্গে সম্পর্ক নেই, দিদির সঙ্গে সম্পর্ক নেই। তারা প্রথমেই প্রত্যেকে বলেছিলেন যে ওর যা ইচ্ছা হয় হোক, আমাদের কোনো যায় আসে না, ও যা যেমন বাজে কাজ করেছে সে অনুসারে শাস্তি হবে। সব মিলিয়ে যদি দেখো, অপরাধ মনস্তত্ত্ব তো আচমকা এভাবে তৈরি হয় না, একটা থাকে। মানুষ, প্রত্যেকটি মানুষের মধ্যেই একটা বেসিক ইনস্টিংক্ট যেটাকে বলে, সেই অপরাধ মনস্তত্ত্ব রয়েছে। তার সঙ্গে রয়েছে হচ্ছে সেই মানুষ কি শিক্ষা, কি দীক্ষা, কোন পরিবেশে থাকছে, তার মধ্যে সেটাকে কন্ট্রোল করে রাখা হয়। অপরাধ মনস্তত্ত্ব এই মানুষকে, এই ধরনের মানুষকে যারা এই একা থাকছে এবং তার সঙ্গে এই ধরনের কাজ, সেদিন ট্রিগার করে গেছে ব্যাপারটা সম্ভবত একের পর এক রিফিউজাল থেকে। হতেই পারে হয়তো সেদিনকে যে একের পর এক ফোন করেছে এবং সেখান থেকে ও কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি, বা এই যে একের পর এক ওর পার্সোনাল লাইফের এই ঘটনা, এই যে তোমাকে বলছিলাম না, উদাহরণ দিচ্ছিলাম যে হয়তো পারিবারিক ঝামেলার কারণে অনেক সময় দেখা যায় অনেক সন্তান বা শিশু তাদের যে বেড়ে ওঠা,
তার মধ্যে একটা অপরাধ প্রবণতা তৈরি হয়। আমরা দেখেছি আমাদের রাজ্যে বহু পুরনো ঘটনা আছে, সজল বাড়ির ঘটনা রয়েছে, আমরা এখানে জানি, যেখানে তার নিজের পরিবারের সবাইকে শেষ করে দিয়েছিল। এছাড়া আমরা এর আগে আমরা দেখেছি নোয়াপাড়াতে একটা ঘটনা ঘটেছিল, যে স্কুল টিচারে মানে তার প্রাইভেট টিউটরের সঙ্গে সম্পর্কে বাবা মা সবাইকে মেরে দিয়েছিল। এরকম বহু ঘটনা আছে। অপরাধ ও মনস্তত্ত্ব এত বিস্তারিত বিষয়, সেখানে বলা যায় না কখন কোনভাবে ট্রিগার করবে। তবে ওর যদি ফরেন্সিক এক্সামিনেশনটা কমপ্লিট হতো তাহলে কিন্তু সেটা বোঝা যেত যে ওর কোন মানসিকতা। আর তুমি আরেকটা প্রথম যে প্রশ্নটা করছিলে, সেই প্রশ্নটার ক্ষেত্রেও কিন্তু এই আরেকটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে এই যে আগে একবার বলছিলাম তোমাকে যে ওরও কিন্তু মানে মেডিকেল টেস্ট হয়েছে, এবং সেই টেস্টে দেখা গিয়েছে ওই যে একজনের উপস্থিতির কথা তুমি বলছিলে, সেটা ফিরিয়ে নিয়ে আবার বলছি যে ওই একজনের উপস্থিতির প্রমাণ কিন্তু এটাও রয়েছে যে নির্যাতিতার শরীরে যেমন 16টা আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, ঠিক সেরকম সঞ্জয়ের শরীরেও 10টা আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সেই আঘাতটা হচ্ছে ডিফেন্স উন্ড, মানে যে নির্যাতিতা যিনি উনি বাধা দেওয়ার সময় আঁচড়ানো বা বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া যায়। সেই দুটো মানে নির্যাতিতার নখ থেকে যে সমস্ত ম্যাটেরিয়াল নেওয়া হয়েছে এবং যেটা সঞ্জয়ের শরীর থেকে নেওয়া হয়েছে, সেই ডিএনএ কিন্তু ম্যাচ করে গেছে। আরেকটা প্রশ্ন আছে এই বিষয়ে, অতনু, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একজন মহিলার ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। এটা পাওয়া গিয়েছে হচ্ছে যে সোয়াবটা নমুনাটা সংগ্রহ করা হয়েছে নির্যাতিতার শরীর থেকে, সেখানে সঞ্জয়টা যেমন পাওয়া গিয়েছে, মহিলা নির্যাতিতার পাওয়া গিয়েছে, সেরকম আরও একজন মহিলারও নমুনা পাওয়া গেছে। এক্ষেত্রে এই যে ফরেন্সিক এক্সপার্টরা যারা এটা বলেছেন, তারা নিজেরা বলেছেন এবং বিচারক তার রায়েও উল্লেখ করেছেন, নেগলিজেন্সি ছিল। অর্থাৎ যে সময় ফরেন্সিক পরীক্ষা হয়েছে, মানে যে নমুনা সংগ্রহ করা হয়েছে, সেই সময় ঠিকমতো নমুনা সংগ্রহ করা হয়নি। কন্টামিনেশন যেটা বলছিলাম তোমাকে, যে মাস্ক পরে, গ্লাভস পরে, যেমন যারা এই মৃতদেহটা যারা বিভিন্ন জায়গায় সরিয়েছেন বা হ্যান্ডেল করেছেন, তারা প্রপারলি গ্লাভস পরে করেননি, ফলে এই জায়গাগুলোতে যেটা সমস্যা তৈরি হয়। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বেশ কিছু নমুনা কন্টামিনেটেড হয়। এক্ষেত্রে এই সোয়াবের ক্ষেত্রে করে, যদি এই নমুনা সংগ্রহের ক্ষেত্রে যদি দেখা যেত যে এটা পুরুষের কোনো একটা নমুনা পাওয়া গেছে, তাহলে কিন্তু এটা মারাত্মক একটা বিতর্ক তৈরি করতো। এবং অত্যন্ত এটাকে বলা যেতে পারে এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একজন মহিলার নমুনা পাওয়া গিয়েছে, এটা পুরুষের পাওয়া যায়নি। সেই জন্যেই সঞ্জয় একা উপস্থিত ছিল, সঞ্জয় একা করেছে, এটা প্রমাণিত হয়েছে। আর সবথেকে মারাত্মক আজকে আমাদের যেটা আলোচনার অন্যতম বিষয়বস্তু, যে সঞ্জয় কি তাহলে পরিকল্পিতভাবে, মানে সেনকে ও ট্রিগার করেছিল এবং সেনকে ও সিদ্ধান্ত নিয়েছিল যে কাউকে ও কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, এবং সেটা রেপ হতে পারে, নাও হতে পারে, এবং পরিস্থিতির সাপেক্ষে সঞ্জয় এই ঘটনা ঘটিয়েছে। সেটা সাইকো অ্যানালিসিস করলে আরও বেশি ক্লিয়ার পরিষ্কার বোঝা যাবে। কিন্তু এটা ঘটনা, সঞ্জয় কি তাহলে এই ফরেন্সিক বিশেষজ্ঞদের যে রিপোর্ট, তাতে এই প্রশ্ন উঠে যায় কি তাহলে সঞ্জয় পেনিট্রেট করেছিল সেটাকে কন্ডোম ইউজ করে? কারণ যদি অন্য কোনো কিছু ইউজ করতে বলা হচ্ছে, মেটাল নয়, যে ইনসার্ট করা হয়েছে সেটা মেটাল নয়, কিন্তু সেটা এমন কোনো বস্তু যেটা ভোঁতা এবং যার সারফেসটা প্লেন, সিম্পল, এবং সেই জায়গা থেকেই তাহলে প্রশ্ন, তাহলে কি ও কন্ডোম ইউজ করেছে? এটা এই তদন্তের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা কিভাবে প্রকাশ্যে আসবে বা কোনোদিন ও কনফেস না করলে হয়তো বোঝা যাবে না, কারণ ওকে যখন অ্যারেস্ট করা হয়েছে ওর জামা কাপড় থেকেও বেশ কিছু নমুনা পাওয়া গিয়েছে যেগুলোও ম্যাচ করেছে। কিন্তু কন্ডোমটা তো আর রেখে দেওয়ার বিষয় না, বা কোথায় ফেলেছে, কীভাবে ফেলেছে কাছ থেকে কালেক্ট করা সম্ভব নয়। ফলে সেই জায়গাটা হয়তো কোনোদিন প্রকাশ্যে আসবে কিনা আমি জানি না, কিন্তু এটা মারাত্মক প্রশ্ন এই রিপোর্টের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরকম আরও বেশ কিছু প্রশ্ন এখনও আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কারণ ইদানিংকালের মধ্যে একটা সারা জাগানো ঘটনা যা আমাদের সোসাইটিকে একটা নাড়িয়ে দিয়েছিল, নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। প্রচুর মানুষ তো রাস্তায় নেমেছিলেন, তার কারণ তারা এই ঘটনার প্রতিবাদ করেছেন এবং তারা সঠিক বিচার চেয়েছেন বলে। আর সেখান থেকেই নানা মুনির নানা মত যেমন এসেছে নানান প্রশ্ন, যার মধ্যে বেশ কিছু প্রশ্ন লজিক্যাল, আর সেই সব প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি, খুঁজবো আরও। সঙ্গে